হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেগুলো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় কোন প্রতিষ্ঠানগুলো আমি আগে চয়েস দেব। এখন প্রতিষ্ঠান যেভাবে চয়েস দেবেন আমি এখানে বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। অনেকে বলেছেন যে বাড়ির পাশের মাদ্রাসা না দূরের কলেজ চয়েস দেব। আপনারা জানেন যে এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা, কলেজ, লেকচারার, মাদ্রাসা লেকচারার, স্কুলের যেরকম বেতন মাদ্রাসারও একই বেতন, কলেজের যেরকম বেতন মাদ্রাসা লেকচারারেও সেরকম বেতন। তাই তেমন বর্তমান আর ডিফারেন্স লক্ষ্য করা যায় না। বেতন যদি সেম হয় এবং আপনি যদি বাসার থেকে চাকরিটি করতে পারেন, তাহলে আপনি দূরে আগে চয়েস দিবেন কেন? যেহেতু এই চাকরিতেই একমাত্র বেতন পরিমাণ একটু কম, তাই দূরে আপনি চয়েস দিলে বা দূরে চাকরিটি হলে আপনার পক্ষে করাটা অনেক কষ্টকর হবে এবং জীবনযাপন করাটাও কষ্টকর হবে। তাই বাড়ির পাশের মাদ্রাসা হলেও আপনারা নিজ উপজেলা এবং জেলার মাদ্রাসাগুলোও চয়েসে রাখতে পারেন। তবে মাদ্রাসা কলেজ দুটো যদি থাকে নিজ উপজেলার মধ্যে, তখন আপনারা কলেজটা আগে দিবেন, তারপরে মাদ্রাসা দিলেন। অথবা স্কুল মাদ্রাসা থাকলে আগে স্কুল দিলেন, তারপরে মাদ্রাসা দিলেন। আর যদি দেখেন যে আপনার মেরিট পজিশন মোটামুটি একবারেই খারাপ, তখন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে মাদ্রাসাগুলোই চয়েস দেওয়ার চেষ্টা করবেন এবং নিজ জেলা উপজেলা, এরপরে ডিভিশন, এরপরে কাছাকাছি যে ডিভিশন, সেই ডিভিশনটি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনারা প্রতিষ্ঠান পেয়ে যাবেন। অনেক ভালো যারা মেরিট পেয়েছে তারা কিন্তু সহজে মাদ্রাসা চয়েস দেয় না। অনেকেই বলে যে মাদ্রাসা ভালো না, মাদ্রাসায় বেতনের ঝামেলা, বা মাদ্রাসায় অনেক সময় থাকতে হয়। আসলে এ ধরনের তেমন ফ্যাক্ট না। যদি আপনার চাকরিটি প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই মাদ্রাসাগুলো চয়েস দিবেন। বর্তমান মাদ্রাসাতেও আমূল পরিবর্তন এসেছে এবং স্কুল কলেজে যেরকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, মাদ্রাসায়ও ঠিক সেই রকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। অর্থাৎ বেতন আপনার একে, আপনার গ্রেড একই, তাহলে মাদ্রাসা স্কুলের মধ্যে আপনি ডিফারেন্স খুঁজবেন কেন? আর চাকরিটি যে আপনার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি এ ধরনের কাজ করবেন। এরপরে যেহেতু গণবিজ্ঞপ্তিতে আবেদনের আজকে স্টার্ট হবে, আজকে থেকে আবেদন শুরু। আপনারা আজকে আবেদন না করে আপনারা চাইলে ৩-৪ দিন পর আবেদন করতে পারেন। এর মাঝে আপনাকে 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে এবং এরপরে আমি অনেক ভিডিওতেই বলেছি যে ইয়েস অপশনটা আপনি অন করতে পারেন। যদি আপনি জেনারেল, অর্থাৎ আপনি যদি স্কুলের হয়ে থাকেন, তাহলে স্কুল অথবা মাদ্রাসা ওখানে অপশন রয়েছে, আপনি ওই অপশন দুটো অন করে দিতে পারেন। আর টেকনিক্যাল হলে টেকনিক্যাল অপশনটা অন করে দিতে পারেন। এরপরে পুলিশ ভেরিফিকেশন যেহেতু আগে করতে হবে ফর্মটা, এখানে 2 জন রেফারেন্স চাইছে। এখানে বলছে প্রথম শ্রেণীর কর্মকর্তা হলে ভালো হয়। আপনার পাশাপাশি যদি কোনো কলেজের লেকচারার এমপিওভুক্ত হোক বা সরকারি কলেজের লেকচারার হোক, আপনি তার নাম দিতে পারেন। কিন্তু তিনি যেন আপনাকে পরিপূর্ণভাবে চেনে বা আপনার পরিচয় জানতে পারে, বলতে পারে, এ ধরনের লোককেই আপনারা রেফারেন্স দেবেন এবং নিজের পরিচিত লোককেই দেওয়াটাই উত্তম, যে আপনাকে চেনবে, পজিটিভলি আপনার সম্পর্কে কথা বলবে। তো এরকম 2 জন ব্যক্তির নাম আপনারা পুলিশ ভেরিফিকেশনে অন করবেন। আর অনেকেই বলতেছেন যে সার্টিফিকেটে ভুল এবং আমার অ্যাপ্লিকেন্ট কপিতে গ্রামের নাম এ ধরনের ভুল রয়েছে। আসলে এই ভুলগুলো পরবর্তীকালে অনেক ধরনের সমস্যার সম্মুখীন করে। যতই আমরা বলি বা অনেক শিক্ষক বলে যে এই ভুলগুলো পরবর্তীকালে ঠিক করা যাবে, যত তাড়াতাড়ি পারেন এই ভুলগুলো ঠিক করার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন। পরবর্তীতে আপনাদের বেতন, ইএফটি এ ধরনের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। পদে পদে আপনার প্রবলেম হতে পারে। তখন দেখবেন যে আপনি ভোগান্তিতে পড়বেন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা বেতন পেয়েছিল অথবা আগে যারা পেয়েছিল, নতুন যে ইএফটি কার্যক্রম চালু হলো, এখানে একটা ডট, মোহাম্মদের পরে এমডির পরে ডট, এই ডটটা ছিল না। এর কারণে কিন্তু 2-3 মাস বেতন হয়নি। এরপরে জন্ম তারিখ প্রবলেম ছিল, বাবা মার নামের প্রবলেম ছিল। এই সামান্য একটু করে অক্ষর এবং একটা ডটের প্রবলেমের কারণে অনেকের সমস্যা হয়েছে, অনেকের অনেক টাকা পয়সাও ব্যয় হয়েছে এবং ভোগান্তিরও শিকার হতে হচ্ছে। তাই আপনারা নিট অ্যান্ড ক্লিন ভাবে আবেদন করার চেষ্টা করবেন, কোথাও যেন কোনো ত্রুটি না হয়। আর এখনো যদি সার্টিফিকেটে আপনার কোনো প্রকার ভুল আসে থাকে বা অ্যাপ্লিকেন্ট কপিতে ভুল করে থাকেন, তাহলে আপনারা সরাসরি এনটিআরসি অফিসে যোগদান করে সেগুলো সমাধান করে নিতে পারেন। তাছাড়া যতই আমরা বলি যেগুলো পরে কারেকশন হবে, পরে কারেকশন করলে হবে, কিন্তু আপনাকে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারে। আর আবেদন করবেন আপনারা অবশ্যই এক্সপার্ট একজন কম্পিউটার অপারেটরের কাছে,
যেনারা গত গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিল, আপনারা শুনবেন যে আপনার গণবিজ্ঞপ্তিতে আপনাদের গ্রামের কার চাকরি হয়েছে, সে কোথায় আবেদনটি করেছিল, এ ধরনের লোকের কাছে গিয়ে আপনারা আবেদনটি কমপ্লিট করবেন। কারণ আবেদনে একটু ত্রুটি হলে কিন্তু প্রবলেম হবে। আর টাকা পাঠানোর পর আপনি আর কোনো এডিট করতে পারবেন না। অর্থাৎ আনপেইড, অর্থাৎ যতক্ষণ না আপনি টাকা পাঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওটা এডিট করতে পারবেন। কোথাও ভুল হলে আপনি সেটা দেখতে পারেন। অবশ্যই প্রায় ২-২.৫ ঘন্টা হাতে সময় নিয়ে আপনি অ্যাপ্লিকেন্ট কপিটা করবেন এবং ভালোভাবে দেখবেন আপনি সাথে থেকে কোথাও ভুল করছে কিনা। চয়েস লিস্ট গুলো দেখবেন, অনেকে চয়েস লিস্ট দেখবেন যে সাজানোর পরে কিন্তু অগোছালো হয়ে যায়, যখন সাবমিট করে তখন অগোছালো হয়ে যায়। এ ধরনের কম্পিউটার অপারেটরের কাছে যাবেন না। আপনি একজন দক্ষ কম্পিউটার অপারেটরের কাছে যাবেন এবং বলবেন যে আমার চয়েস লিস্ট যেন কখনো অগোছালো না হয়, আমি যেভাবে দিচ্ছি সেভাবেই যেন থাকে। তো আশা রাখছি আপনাদের এই বিষয়গুলো অনেক হেল্পফুল হবে। এই বিষয়গুলো চোখ কান খোলা রেখে আপনারা অ্যাপ্লাই করবেন, পরবর্তীতে যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়। পরবর্তীতে আপনাদের আর কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি কার্যক্রম কমপ্লিট করতে হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব। এগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।